আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত, ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু চান। কিন্তু বাংলাদেশে এসে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন? আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই, গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে। সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল। মুক্তিযুদ্ধে কি বলেছিল? আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাঙালি, এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন। অসুবিধাটা কি? আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন। যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে, মানে সরকারের অথবা দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারা গণপ্রজাতন্ত্রীর কথাটা পছন্দ করছেন না। এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন, তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন। সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে, জার্মানের মতো এবং সংস্কৃতের মতো। কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত হয়েছে। গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ, সেটা তারা করেননি। আপনি বলছেন তাতে কি এসে যায়? এটা ব্যাকরণের তর্ক। এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা কিন্তু দুটো শব্দ, পিপলস রিপাবলিক। তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি? অসুবিধা নেই, এইটাই হলো বাংলা ভাষার নিয়ম। সংস্কৃতি হলে গণপ্রজাতন্ত্রী হবে। আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতির প্রতি। আনিসুজ্জামান বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন, এটা হচ্ছে তার একটা প্রমাণ। গণ প্রজাতন্ত্রীকে দু শব্দ না করে এক করেছেন। এখন আপনাকে বলি, অনেকে বলে যে আমাদের এটা প্রজাতন্ত্রী রাখলেই তো হয়, গণ দরকারটা কি? সেটাই বলি। চীন বলে একটা দেশ আছে, এটার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আমি চীনা ভাষা জানি না, ইংরেজিতে বলছি। এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ? বাংলা ভাষা কেউ করে নাই। কিন্তু চীনারা কিভাবে লিখবে? গণপ্রজাতন্ত্রকে দু শব্দ লিখবে না এক শব্দ লিখবে? আমি ওকে দু শব্দ লেখাটাই নিয়ম। ওরা দু শব্দই লেখা হয়। আপনি সব চীনা ভাষণ দেখেন, বাংলা চীনারা যে অনুবাদ করে। কিন্তু এটা হলো কেন? গণ কেন আসলো? তাইওয়ান, যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল, সেটার নাম কি? রিপাবলিক অফ চায়না। ওটা চীন প্রজাতন্ত্র, আর এটা প্রজাতন্ত্রী চীন। তার আগে গণনা লাগলো আধা ঘন্টা। একটা পিপলস রিপাবলিক আর একটা রিপাবলিক। এমনকি কোরিয়া দেখেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া কি? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া। আমি যে কথাগুলো বোঝা দরকার। আরেকটা কথা বলি, পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয়। উদাহরণ দেই, বাংলাদেশ শব্দটা 1971 সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, কিশোর বলতে পারেন। আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা, আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন এটা তুলে দিলে অসুবিধা নেই। গেল। বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি। তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এটা তারা এদের প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হয় আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে, এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে। কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, এটা হচ্ছে আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। আইন মানে এটাই হচ্ছে মৌলিক, আইনটা হচ্ছে সংবিধান।
তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না। যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো, জনগণই সংবিধান রচনা করে এবং সংবিধান রচিত হলেই জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক, কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি, আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা, ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না। গণপ্রজাতন্ত্র সঠিক আছে, এটা আমার বক্তব্য, এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন সুইডেন, সুইডেনের মনে হচ্ছে না একটা খুব ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র, সেখানে সুইডিশ চার্চকে আপনার ট্যাক্স দিতে হয়। ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ। তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম বলে, এইটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই। আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে, অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাকে যে যেতে হবে সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিবেচনা রাখতে হবে যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না, উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হয়তো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায় তখন এটার বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি তাতে একটু গোড়ায় আছে, আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ, পার্লামেন্ট। তো সেটা কেন সংবিধানের পঞ্চভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এইটাকে সংবিধানের সেই কুখ্যাত ৭০ ধারা, এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে। পাকিস্তানে আমলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনা বেচা হতো। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সোহরাওয়ার্দী উদ্যান করেছি, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400-র চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়। সেজন্য শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করব। কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনারা 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি ৭০ ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইল কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকেই নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে।